আমন্ত্রণ দর্শক, সকালের বাংলাদেশ দেখছেন। কোলে এবং জুবায়ের আপনাদের সঙ্গে আছি। যেমনটা বলছিলাম সকালের বাংলাদেশের আয়োজনের শুরুতে, যে কখনো কখনো সকালের বাংলাদেশের আয়োজন আমরা এমনভাবে শুরু করি যে আয়োজন থেকে নানা রকমের অতিথি আমাদের সঙ্গে যুক্ত হন, আর তাদের কাছ থেকে আগামীর বাংলাদেশ কিভাবে আমরা দেখতে চাই, কিভাবে আমরা বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে চাই, তরুণদেরকে সাথে করে তারুণ্যদীপ্ত বাংলাদেশকে আমরা তুলে ধরতে চাই বিশ্বের কাছে, সেরকম কিছু গল্প কিন্তু আমাদের সাথে যুক্ত হয়। আজকে একটা এমন বিষয় নিয়ে কথা বলবো যে আমাদের প্রত্যেকের জীবনের সাথে প্রচণ্ডভাবে প্রাসঙ্গিকতা বিচারে যেমন গুরুত্ব রয়েছে, তেমনি অনেকের পছন্দ নাও হতে পারে। যদিও পছন্দ নাও হয়, তবে বাস্তবতা হচ্ছে আপনাকে সরাসরি এই বিষয়টি প্রভাবিত করে। আপনি যদি এর সাথে সম্পৃক্ত হন, আপনাকে প্রভাবের পাশাপাশি আপনার চারপাশের মানুষের উপরে এটা একটা নেতিবাচক প্রভাব ফেলে। বলছিলাম ধূমপানের কথা। বহুজাতিক প্রতিষ্ঠানগুলোর বিনিয়োগ এবং এর সাথে সংশ্লিষ্ট অভ্যস্ততায় জড়িয়ে পড়া আমরা যারা রয়েছি, তাদের জীবনের একটা অপরিহার্য অনুষঙ্গে মানসিকভাবে পরিণত হয়েছে যে অনুষঙ্গটি এই বিষয়ের বিপরীতে যারা দাঁড়িয়েছেন, তাদের কয়েকজনকে আমরা আজ আমাদের সাথে অতিথি হিসাবে পেয়েছি, যারা আসলে সচেতনতার মাধ্যমে চোখে আঙুল দিয়ে আমাদের মন এবং মগজকে আরও একবার মনে করিয়ে দিতে চান ধূমপানের নেতিবাচক প্রভাব এবং এ থেকে দীর্ঘমেয়াদে কী ধরনের আমাদের ক্ষতি হতে পারে। এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে আজ দুজন এই মুহূর্তে স্টুডিওতে আছেন, আরও একজন অল্প সময়ের মধ্যে সে আমাদের সাথে যুক্ত হবেন। পরিচয় করাতে চাই, আমার ডান দিক থেকে আমার সাথে আছেন নুসরাত জাহান, যিনি সদস্য অ্যান্টি টোবাকো ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তার পাশেই আছেন প্রধান উপদেষ্টা অ্যান্টি টোবাকো ক্লাবের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম। স্যার, নুসরাত, আপনাদের দুজনকেই শুভ সকাল, স্বাগত সকাল। শুভ সকাল। কেমন আছেন আপনারা? আছি, ভালো আছি। আপনারা ভালো আছেন? স্যারের কাছে শুরুতেই জানতে চাই, স্যার, অ্যান্টি টোবাকো ক্লাব, নিশ্চয়ই আমরা ধারণা করতে পারছি আপনারা কি কি বিষয় নিয়ে কাজ করেন। তারপর একটু ছোট করে শুরুতেই জানতে চাই আপনাদের শুরুর যাত্রাটা, একই সাথে কি কি বিষয় আপনারা দেখছেন, কি কি বিষয় সচেতন করতে চান, এবং শুরুর প্রাসঙ্গিকতাটা। ডেফিনেটলি। না, ধন্যবাদ আপনাকে এবং যারা দেখছেন আর কি সকলকেই শুভ সকাল, আসসালামু আলাইকুম। আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আলোচনাটি শুরু করতে চাই। এই তথ্যটি মোরালেস সবারই জানা আর কি, যে বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারকারী দেশ। বাংলাদেশে প্রায় প্রতি বছর 1,61,000 মানুষ তামাক এবং তামাকজাত পণ্য ব্যবহারের কারণে মৃত্যুবরণ করে থাকে এবং প্রায় 15 লক্ষ মানুষ প্রতি বছর দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে থাকে। এবং এই যে দুরারোগ্য ব্যাধিতে যারা আক্রান্ত হয়, তাদের চিকিৎসার জন্য যে ব্যয় নির্বাহ করতে হয় আর কি, সেটি করতে যে পরিবারগুলো সর্বশান্ত হয়ে যায়। বাংলাদেশে 2005 সনে তামাক নিয়ন্ত্রণ আইন প্রণয়ন করা হয়েছে এবং 2013 সনে এটার সংশোধন হয়েছে। 2015 সনেও একটি বিধি প্রণয়ন করা হয়েছে আর কি, এবং সেখানে তামাক, বিশেষ করে পাবলিক প্লেসে যে ধূমপান, সেটি কিন্তু স্বাস্থ্যযোগ্য অপরাধ আর কি আইনের মধ্যে। এবং 2005 সনের যে আইনটি রয়েছে, সেখানে তামাক সেবনের কারণে 50 টাকা জরিমানা প্রকাশ্যে যদি কেউ করে, এবং 2013 সনে সেটিকে বাড়িয়ে 300 টাকা করা হয়েছে আর কি। তো আমরা দেখলাম যে এটি আইন দ্বারা নিষিদ্ধ এবং একই সাথে শাস্তিযোগ্য অপরাধ হওয়ার পরেও কিন্তু তামাকের ব্যবহার কিন্তু কমছে না। তামাকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। আপনারা দেখবেন যে বাংলাদেশে যে বহুজাতিক কোম্পানিগুলো তামাকের ব্যবসা করে থাকে আর কি, বিশেষ করে ব্রিটিশ আমেরিকান টোবাকো, তারপরে জাপান টোবাকো, তারপরে আপনার ফিলিপ মরিস, এরা হচ্ছে মূল শেয়ারটা এনজয় করে থাকে আর কি। তো এদের লাভ কিন্তু প্রতি বছর বেড়ে যাচ্ছে আর কি, এবং তারা তরুণদেরকে টার্গেট করেছে। যে তরুণদের মধ্যে, যদি আমি মনে পড়ছে আর কি, ফিলিপ মরিসের সিইও সে বলেছিল এরকম, যে তরুণদেরকে যদি আমরা তামাকে আকৃষ্ট করতে না পারি, তাহলে তামাক কোম্পানিগুলোর কোনো ভবিষ্যৎ লাভবান হবে না। তো আমরা তখন আসলে চিন্তা করলাম যে এই তারাও যেভাবে তরুণদেরকে টার্গেট করেছে, আমরাও তরুণদেরকে সংগঠিত করে তামাক থেকে দূরে রাখতে হবে। এবং সেই জায়গা থেকেই মূলত জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো ক্লাবের প্রতিষ্ঠা আর কি। আমরা এটি 2022-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয় অ্যান্টি টোবাকো, খুব পুরনো না, 2022-এ এটি প্রতিষ্ঠিত হয় এবং তারপরের থেকে ক্যাম্পাসে এবং ক্যাম্পাসের বাইরে বিভিন্ন ধরনের সচেতনতামূলক অ্যাক্টিভিটি আমরা করে যাচ্ছি আর কি। সেই ক্ষেত্রে কখনো ধরেন আমরা সেমিনার করি, কখনো র্যালি করে থাকি, কখনো ক্লাসরুমে যে ছেলেমেয়েদেরকে তামাকের যে ক্ষতিকর দিক সে সম্পর্কে বলে থাকি। স্যার, একটু থামাচ্ছি, দুঃখিত। আসলে যেই গোষ্ঠীর বিপরীতে দাঁড়িয়ে আপনার প্রচার প্রচারণা চালাচ্ছেন, তাদের বিপরীতে দাঁড়িয়ে প্রচার প্রচারণা চালানোর জন্য আনুষঙ্গিক যে ব্যয় এবং যে প্রস্তুতি, এটা আকাশ পাতালের একটা ব্যবধান। কারণ যেই প্রতিষ্ঠানগুলো এগুলো বাজারজাত করছে কিংবা
যারা এটা ভোক্তা পর্যায়ে পর্যন্ত পৌঁছে দিচ্ছে, তাদের যেই অর্থনৈতিক কাঠামো, বিপরীতে আপনারা যারা সামাজিকভাবে প্রতিবন্ধকতা বা একটা প্রতিবাদ করে সচেতনতা তৈরি করতে যাচ্ছেন, তাদের যেই কাঠামোটা রাতে দিনে নিশ্চয়ই তফাৎ। ঠিক আছে, মানে যথার্থই বলছেন আর কি। আপনার তামাক কোম্পানিগুলো তারা তো বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা করে থাকে আর কি, বিশেষ করে যে কোম্পানিগুলোর নাম বললাম এরা তো বহুজাতিক কোম্পানি আর কি। তো আমাদের যেটি হচ্ছে যে ভিতর থেকে যদি কোনো বিষয় উৎসারিত হয় আর কি, এবং মানুষকে যদি আপনি সত্যিকার অর্থে ইতিবাচক কোনো একটা জায়গায় আহ্বান জানান আর কি, এবং সেটি যদি মানুষের জন্য কল্যাণকর হয় আর কি, তাহলে কিন্তু মানুষ এটাকে ইতিবাচকভাবে গ্রহণ করে। তবে এটা বলতে হবে যে তামাক বিরোধী আলোচনা চলছে বা তামাক বিরোধী প্রচারণা চলছে, আমরা কাজ করছি, কিন্তু আমাদের চাইতে তামাক কোম্পানিগুলো আরও জোরে সোরে কাজ করছে। এটা প্রমাণ হচ্ছে যে আমাদের কাজ যদি মোর ইফেক্টিভ হতো, আমরা যদি ওইভাবে সাকসেসফুল হতে পারতাম, তাহলে তামাকের ব্যবহার কমে যেত, কিন্তু সেটি তো আর দেখা যাচ্ছে না। বরঞ্চ প্রতিনিয়তই তামাকের ব্যবহার বাড়ছে এবং এই নতুন নতুন গ্রুপ আর কি এটির ইউজার হিসাবে আবির্ভূত হচ্ছে। এবং তামাক কোম্পানি তরুণদেরকে টার্গেট করার একটা কারণ হচ্ছে, আপনার 40 বছর বয়স্ক একটা মানুষ সে যদি তামাক গ্রহণ শুরু করে, তামাক সেবন যদি শুরু করে, তাহলে তো আর লাইফ স্প্যানে ধরেন যে আর 20 বছর আছে বা ধরেন যে 30 বছর আছে। আর তরুণদেরকে টার্গেট করলে 12 বছর 10 বছর 15 বছরের একটা তরুণ যদি সে তামাক ব্যবহার শুরু করে দেয়, তাহলে তার লাইফ লং পুরোটা সে একটা কাস্টমার পেয়ে যাচ্ছে আর কি। তা আপনি দেখবেন যে সরকারের আইন রয়েছে, কিছু অ্যাক্টিভিটিও আমরা করছি আর কি, কিন্তু সেটি অপ্রতুল। কারণ আপনি দেখবেন যে শিক্ষা প্রতিষ্ঠানের সামনে সেখানে তামাক বিক্রি করা হচ্ছে, সিগারেট বিক্রি করা হচ্ছে, এবং শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শুধু বিক্রি করা হচ্ছে না, সেটি ডিসপ্লে করা হচ্ছে যে এই কি বলে তার প্যাকেটগুলো সাজিয়ে রেখে, এবং এমনভাবে বিক্রি করা হচ্ছে যে আপনার তাকালেই প্রথমে কৌতূহল তৈরি হবে। আপনার একজন কিশোর কিশোরী তার আই লেভেলটা যে জায়গায় রিচ করে, সেই জায়গায় কিন্তু আপনার ওই জিনিসটা ওরকম সাজিয়ে রাখা হচ্ছে। তা আমরা কয়েকটা দাবি সবসময় বলে আসছি যে খুচরা শলাকা বিক্রি বন্ধ করতে হবে, কারণ খুচরা শলাকা একজন কিশোর কিশোরী তার পক্ষে একটা কেনা যেরকম সহজ, এক প্যাকেট কেনা কিন্তু ততটা সহজ না, একটু কঠিন। তারপরে আমরা বলে আসছি যে এই যে জায়গাটা বিক্রি করবে, আপনার বিক্রি যেহেতু রাষ্ট্র অ্যালাউ করছে আর কি, আমাদের কিছু করার নেই, তো সেই ক্ষেত্রে এটা আপনি মানে প্রজেক্ট করতে পারবেন না, সেটা আপনি দৃশ্যমান রাখতে পারবেন না, এটা আমরা বলে আসছি। এবং একই সাথে দেখবেন যে তামাক কোম্পানিগুলো সিএসআর করে থাকে, ওই যে কি বলে যে গরু মেরে জুতা দানের মতো আর কি, সিএসআর করে তারা কিছু গাছ লাগায়, তারপরে ধরেন কিছু পরিচ্ছন্নতা কার্যক্রম করে, ইভেন ছাত্রছাত্রীদের মধ্যে কি একটা জানি ব্যাটল অফ মাইন্ড একটা অ্যাক্টিভিটি করে থাকে। তো এগুলো আমরা মানে এই আমাদের প্ল্যাটফর্ম থেকে প্রতিনিয়ত বলে আসছি যে এগুলো আপনার বন্ধ করতে হবে। এবং একই সাথে ডব্লিউএইচওর যে এফসিটিসি ফ্রেমওয়ার্ক ফর কন্ট্রোলিং টোবাকো কন্ট্রোল আর কি, সেই এফসিটিসিতে যে বিষয়গুলো আনা হয়েছে আর কি, সেই অনুযায়ী তামাক নিয়ন্ত্রণ আইনকে আরও শক্তিশালী করে এবং সত্যিকার অর্থেই যেন তামাক নিয়ন্ত্রণ সম্ভব হয়, এইরকম একটা কাঠামো তৈরি করা। আপনার আইন আছে, 50 টাকা জরিমানা আছে, 300 টাকা জরিমানা আছে, কই সেটা তো মানুষ কেউ মানছে না। বের হওয়ার পরে দেখবেন যে সব জায়গায় মোড়ে মোড়ে দাঁড়িয়ে মানুষ, হত্যার বিরুদ্ধেও আইন আছে, ধর্ষণের বিরুদ্ধেও আইন আছে। একটু সেই বিবেচনায় যদি যাই, আমরা মনে হয় আমাদের বুঝতে খুব একটা বেগ পেতে হবে। একটু নুসরাতের কাছে আসতে চাই। নুসরাত, যে বিষয়টি স্যারের কাছ থেকে স্পষ্ট হলো, আপনি একজন শিক্ষার্থী, আপনিও বুঝতে পারছেন যে তরুণদের ঠিক এই বয়সটাই টার্গেট গ্রুপ হিসেবে টার্গেট করা হয়। তারপরে স্যার যেটি বললেন, অনেক লম্বা সময় নিশ্চিতভাবে একটা বাজার তৈরি করা যায়। তরুণরা এই বিষয়টা নিয়ে কতখানি সচেতন, কি মনে হয়? একই সাথে নুসরাত একটু যোগ করে জুবাইয়ের সাথে, যখন আসলে আপনারা এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চান তরুণদের সাথে, তরুণরা বিষয়গুলো কিভাবে নেয়, ওদের প্রতিক্রিয়াটা কেমন হয়, তারা কিভাবে রিপ্লাই করে একটু যদি। আচ্ছা, এখানে প্রথম সেটা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করি, বা তরুণদের থেকে ভাই যেটা জিজ্ঞেস করলেন যে তরুণদের কাছে আমরা যেভাবে যাই, তো এই জিনিসটা হচ্ছে যে ওনাদের কাছে আমরা যেইভাবে এই জিনিসটা উপস্থাপন করছি, এমন না যে তারা জানে না বা তারা এই বিষয়ে অজ্ঞ, তারা প্রতিনিয়ত এই বিষয়টা জানতেছে। এবং আমাদের যেটা পাঠ্যক্রম, আমাদের প্রাথমিক, মাধ্যমিক, এখন আমরা উচ্চশিক্ষার পর্যায়ে চলে আসছি, তো এই পর্যন্ত চলে আসার ক্ষেত্রে প্রতিটা স্টেপে আমাদের এটা নিয়ে কারিকুলাম বেসড বলেন, এডুকেশনে বলেন, প্রত্যেকটা জায়গাতেই আমাদের লার্নিং ছিল, বিভিন্ন অ্যাক্টিভিটিস ছিল, কো কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল, সেমিনার, সিম্পোজিয়াম, সব জায়গাতেই মোটামুটি ছিল। এমন না যে তারা যায় না, তবে কি একটা অ্যাডিকশন,
এই জিনিসটা অ্যাডিকশনের এমন একটা পর্যায়ে চলে গেছে, তা আমাদের যে বয়সটা, এই যে 12 থেকে 24 বছর বা 12 থেকে 30 বছর যদি আমি ধরি, এই বয়সটা, এটা এমন একটা বয়স, আপনি যদি সাইকোলজিক্যালি হিসাব করেন, তাদেরকে আপনি একটা জিনিস ধরে দিলে যে এক মাস 2 মাস 1 বছর 2 বছর যদি একটা অভ্যাস করে ফেলতে পারেন, ওটা থেকে তাদেরকে দূরে সরে আনাটা এটা কঠিন হয়ে যায়। তো কঠিন হয়ে যাওয়ার কারণে আমরা তাদেরকে যখন এটা বলতেছি, এমন না যে তারা অজ্ঞ, তারা জানে, তারা এটা বুঝতেছে যে না আমার এটা করা ঠিক হচ্ছে না, বা আমার এটা তারা চেষ্টা করে যে না আমাকে কন্ট্রোলে থাকা উচিত বা আমি বাদ দিই। যে স্মোকিং করে সে চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে, আমি যেহেতু আজকে একটা সেমিনার হলো, আমি হয়তো বা একটুখানি ক্ষান্ত দেই, একটুখানি স্টপ করি এই জায়গাটা, একটা পজ, কিছুদিন চেষ্টা করি। কিন্তু হয় কি যে চারপাশে কমিউনিটিটা এরকম যে আমার পাশে আরেকজন বন্ধু থাকলে তার পাশে আরেকজনের সাথে আমি খেলতে গেলাম, কথা বললাম 2-4টা কথাতে, ওই যে আড্ডার ছলে যেটা হয় যে আমাদের কমিউনিটিটা এমনভাবে চলে আসছে যে সে মানে যদিও বা কন্ট্রোলে থাকতে চাইতেছে, সামহাও পারতেছে না, বা সামহাও কন্ট্রোলে থাকতে পারতেছে না। সে জানতেছে, বুঝতেছে, বাট সাইকোলজিক্যালি কন্ট্রোল করতে পারতেছে না। আর আরেকটা জিনিস যেটা আপু বললেন যে রিপ্লাইয়ের ব্যাপারটা কীরকম, তাদের থেকে আমরা কেমন পাই, রিপ্লাইয়ের ব্যাপারটা যদি আমি বলি তবে নির্দ্বিধায় ভালো। কেন? কারণ হচ্ছে আমরা যখন ক্লাসে তাদের সাথে কথা বলতে চাই, বা আমরা যখন তাদের সাথে কোনো একটা সেমিনার করতে চাই যে আচ্ছা ঠিক আছে আজকে আমাদের ক্লাসে কথা বলবো, ভালো অ্যাটেন্ডেন্স থাকে এবং ভালো রকমের শিক্ষার্থী আমরা উপস্থিতি পাই এই বিষয়টা নিয়ে কথা বলার সময়। এবং তাদেরকে যখন আমরা বলি যে আচ্ছা ঠিক আছে আপনারা এই জিনিসটা পৌঁছায় দেবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে, বা আপনাদের বাইরের ফ্রেন্ড সার্কেল যারা আছে, এই কমিউনিটিটার বাইরের ফ্রেন্ড সার্কেল, তাদের কাছেও বলবেন। হ্যাঁ, তারা এটা নিয়ে আলোচনা করে, তারা আমরা ক্লাসে থাকলে যত সময় তারা এই কথাগুলো শুনে, এটা আমলে নেয়, এটা বাইরে গিয়ে এটার যতখানি প্রভাব ফেলানো করে। বাট ওই যে বললাম সাইকোলজিক্যালি একটা এফেক্ট তাদের মধ্যে রয়ে যায়, যেটা আমি যদি বলি যে তারা জেনেও এটা কেন করতেছে এটা থেকে তারা যেটা হচ্ছে ওই যে একটা চেইনের মধ্যে চলে আসছে। এই জায়গাটা একটা সমাধানের প্রশ্ন একটু স্যারের কাছে করব, তবে এই পর্যায়ে আমাদেরকে একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। দর্শক দেখছেন সকালের বাংলাদেশ, ছোট্ট একটা বিরতির উপরেই ফিরছি, সাথেই থাকুন। এবার আমন্ত্রণ সকালের বাংলাদেশ দেখছেন দর্শক আপনারা, সঙ্গে আমি কলি এবং জোবায়ের আছি, আর সাথে আমাদের সাথে অতিথিরা যুক্ত হয়েছেন আজকে শুরু থেকেই, আরো একজন এই মুহূর্তে যোগ দিলেন। যেমনটা বলছিলাম বিরতির পর আরেকজনকে যুক্ত করব। আমাদের সাথে এর মধ্যে যুক্ত হয়েছেন আরিফ আহমেদ, যিনি সদস্য অ্যান্টি টোবাকো ক্লাব, এবং নুসরাত তো আছেনই আমাদের সাথে, অ্যান্টি টোবাকো ক্লাবের সদস্য। একই সাথে ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম আছেন, প্রধান উপদেষ্টা অ্যান্টি টোবাকো ক্লাব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়। তাদের সাথে আমাদের আলাপচারিতা চলছিল। স্যার, ঘুরে ফিরে আবার একই প্রসঙ্গে আসতে চাই। আপনি যেহেতু এটা নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই আপনার জানা আছে বাংলাদেশে ধূমপায়ের সংখ্যাটা আনুমানিকভাবে কত, এবং প্রতিদিন কি পরিমাণে মানুষ আর কনভার্জিং টু দ্যাট পয়েন্ট অফ বিকামিং আ স্মোকার, এই হিসাবটা আপনার কম বেশি হয়তো জানা আছে। সংখ্যার বিচারে যাব না স্যার, কতখানি উদ্বেগজনক এই সংখ্যাটি, খালি এতটুকু বললেই হবে, এবং এই উদ্বেগটাকে আমরা কি করে প্রশমন করতে পারি? না, ধন্যবাদ আপনাকে। দেখুন, আমি মনে হয় শুরুতে উল্লেখ করেছিলাম কি না আর কি, বাংলাদেশ পৃথিবীর অন্যতম বৃহৎ তামাক কনজিউমিং কান্ট্রি একটি, এবং আমাদের যে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠী তার প্রায় 35.3% তামাক ব্যবহার করে, অলমোস্ট 50%। 35.3% মানে হচ্ছে সংখ্যা প্রায় 4 কোটির মতো। এবং এই খুব সম্প্রতি একটা রিসার্চে দেখলাম যে প্রায় 1.5 কোটির মতো শলাকা প্রতিদিন জ্বালানো হয়, 1.5 কোটির মতো শলাকা, তামাকের শলাকা জ্বালানো হয়। এর বাইরে তো ধরেন যে অন্যভাবেও তামাক ব্যবহার করা হচ্ছে, গুল, পাতা, আরও বিভিন্নভাবে ব্যবহার করা হচ্ছে, জর্দা, আরও বিভিন্নভাবে। তো যেটি হলো যে এই মানে যেটা কিভাবে মানুষকে এখান থেকে আসলে দূরে আনা সম্ভব আর কি, এটি হলো আমাদের মূল ফোকাসের। তো আমরা যেটি যে সচেতনতা ছাড়া আসলে আইন করে কিন্তু তামাক বন্ধ করা সম্ভব না। আইন তো আছে, কিন্তু সে আইন যে প্রয়োগ করে মানুষকে তামাক থেকে দূরে রাখা গিয়েছে আর কি, সেটি আশাব্যঞ্জক কোনো ফলাফল এখানে দেখা যায় না। তবে আইনের একটা যেহেতু সুযোগ রয়েছে আর কি, সেখানে একটা কাঠামো থাকে আর কি, যে মানুষকে একটা কিছু চাপ দেওয়ার একটা জায়গা থাকে। তবে সচেতনতা তৈরি হচ্ছে আমার মনে হয় যে মূল বিষয়। মানুষকে যদি আমরা সচেতন করতে পারি যে তামাকের মধ্যে কোনো ভালো বিষয় নেই, একেবারে মানুষের শরীরের প্রত্যেকটা অর্গান, হার্ট, লিভার, কিডনি থেকে শুরু করে ফুসফুস, ইভেন 7,000-এর মতো কেমিক্যাল রয়েছে। এই কেমিক্যালের মধ্যে সবচেয়ে ভয়ঙ্কর হচ্ছে হলো নিকোটিন।
যেগুলো প্রত্যেকটি মানুষের জীবনকে মানে ক্ষতিগ্রস্ত করছে এবং প্রত্যেকটাই মানুষকে পর্যদস্ত করছে। তো সেখান থেকে বলাই হয় যে স্লো পয়জন, রাইট। তো সেখান থেকে আসলে বের হওয়ার জন্য সচেতনতা এবং আমি আপনাদেরকে ধন্যবাদ দিব যে আমরা তো শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাসরুমে বসে কাজ করছিলাম, সেখান থেকে আমাদের এই যে কাজটি আপনারা যে জাতির সামনে তুলে ধরার একটা সুযোগ করে দিলেন আর কি, সেটা আপনাদেরকে সাধুবাদ জানাই। এবং আমি বলবো যে অন্যান্য যে মিডিয়া তারাও যদি এরকম এই তরুণদের উদ্যোগ এবং কিভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলো তামাক বিরোধী কার্যক্রমগুলো করছে এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞতাটা ডেফিনেটলি আর কি, জগন্নাথ এন্টি টোবাকো ক্লাবের অভিজ্ঞতা, তো সেগুলো তুলে ধরলে এক ধরনের বাজ তৈরি হবে, একটা কিন্তু আলোচনা তৈরি হবে যে আসলেই আমরা মনে হয় যে একটা ক্ষতির মধ্যে আছি। ছেলে মেয়েদের যে বয়সটা তামাক ধরে সেই বয়সটা আসলে বেশ ভালনারেবল, তারা বন্ধুদের সাথে যায় বলে খাও একটা টান দেয় আর কি, ঠিক আছে। হচ্ছে আমাদের সাংস্কৃতিক ভাবে একসময় উৎসাহিত করা হতো, চলচ্চিত্রের ব্যবহার, নাটকের ব্যবহার, সেটা ডেফিনেটলি আছে। তো সেটাও ধরেন যে তরুণদের মধ্যে একটা হিরোইক ভাব একটা ধরার জন্য তারা তামাকের সাথে যুক্ত হতো আর কি। এখন এটি তাদেরকে কিভাবে ডিমোটিভেট করা যায় আর কি, সেটির ক্ষেত্রে যেরকম ব্যক্তিগত উদ্যোগ থাকার প্রয়োজন আছে, একই সাথে ধরেন যে রাষ্ট্রীয় উদ্যোগ থাকার প্রয়োজন আছে। তো সেখানে একটা ধরেন যে দুঃখজনক ব্যাপার আছে আর কি, আমি সেটা শেয়ার করতে চাই আর কি। সরকারের অবস্থান, এটি বিগত সব সরকারগুলোই দেখা গিয়েছে, সরকারের অবস্থান হলো যে গ্রামে একটা প্রবাদ আছে যে আপনার এই চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে যে সজাগ থাকো। সরকারের অবস্থা এরকম হচ্ছে। সরকার কিন্তু ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে তাদের শেয়ার রয়েছে এবং একই সাথে ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানিতে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা যুক্ত রয়েছে আর কি। এবং রাজস্বের বিবেচনায় প্রচুর রাজস্ব এখান থেকে আসে। আচ্ছা, রাজস্ব আসছে, কিন্তু রাজস্বের চাইতে অর্থনৈতিক ক্ষতি আরো বেশি। আপনার যে পরিমাণ উৎপাদনশীলতা নষ্ট হচ্ছে, যে পরিমাণ হেলথ হ্যাজার্ড হচ্ছে, সেটি 2018 একটা পরিসংখ্যানে দেখেছিলাম 30,560 কোটি টাকা। তামাক কোম্পানিগুলো যে রিটার্ন বা যে ধরনের ট্যাক্স তারা পে করে থাকে তার চাইতে মাছ হায়ার। এখন সরকারের এই জায়গাটা স্পষ্ট করা দরকার আর কি, যে আপনি তামাক বন্ধ করতে চাইবেন, তামাক আইন প্রণয়ন করবেন, একই সাথে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা তারা তামাক কোম্পানির বেনিফিশিয়ারি হবে, এটা হবে না। এবং ক্ষেত্র বিশেষে দেখা গিয়েছে পলিসি পিপুল যারা আর কি, তারাও ইনডাইরেক্টলি তামাক কোম্পানির সাথে যুক্ত, এই বহুজাতিক কোম্পানিগুলোর সাথে। সেইখানে আমার মনে হয় যে এই আজকে সময় এসেছে এই আপনাদের মাধ্যমে দেশবাসীর কাছে এটা মানে এই বিষয়ে একটা সচেতনতা, একটা আওয়াজ তোলা প্রয়োজন আর কি, যে তামাক কোম্পানিগুলোকে আর আমরা উৎসাহিত করতে চাই না, আর উৎসাহিত করতে পারি না। একই সাথে যেরকম ধরেন যে দেশের অর্থ বাইরে ড্রেন হচ্ছে, একই সাথে আমাদের স্বাস্থ্য একেবারে ধ্বংস করে দিচ্ছে। কোনো ধরনের বেনিফিট যদিও থাকতো, কোনো ধরনের বেনিফিট যদি থাকতো, তাহলেও সেটাকে ধরেন যে মিনিমাম ইতিবাচকভাবে গ্রহণ করা যেত, সেটারও কোনো সুযোগ নাই আর কি। স্যার আপনি একটা হিসাব দিলে 1.5 কোটি শলাকা প্রতিদিন, যদি গড়পড়তা 6 টাকা বিবেচনা করি তাহলে না 9 কোটি টাকা, গড়পড়তা যদি 6 টাকা বিবেচনা করি 9 কোটি টাকা প্রতিদিন পুরো বাতাসে উড়ে যাচ্ছে। ও তারও বেশি, তারও বেশি, আরো তো বিভিন্ন আইটেম রয়েছে, না তামাকের যে ব্যবহারের যে ধরন, সিগারেট ছাড়াও, বিড়ি ছাড়াও ধরেন যে আরো বিভিন্ন ধরন রয়েছে, যেটা নিয়ে আসলে আমরা কথা বলছিলাম যে জর্দা বা অন্যান্য যে সুখী। একটু আরিফ আহমেদের কাছে যেতে চাই। একজন তরুণ হিসেবে তরুণদের মাঝে যখন আপনারা সচেতনতামূলক এই ধরনের আলাপ আলোচনা করতে যান, এগুলো নিয়ে কথা বলেন, আমরা শুনছিলাম নুসরাতের কাছ থেকে তরুণরা সেগুলো শুনে এবং তারা একটা পরিবর্তন আনতেও চায়, কিন্তু সেই পরিবর্তনটা একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে হয়তো তারা ধরে রাখতে পারে না, তাদের যে ইচ্ছেটা, তারা যেটা আসলে করতে চায় সেটা ধরে রাখতে পারে না, পারিপার্শ্বিক নানা পরিস্থিতির কারণে আবার একই পথ তারা অনুসরণ করে। সেক্ষেত্রে একজন তরুণ হিসেবে আপনি যখন আপনার আশেপাশে মানুষের সাথে মেশেন, এই ধরনের আপনি সচেতন বার্তা ছড়াতে যান, তাদের কি পয়েন্টসগুলি উঠে আসে? আপনার কি মনে হয় যে কোন জায়গাগুলিতে আসলে আরো বেশি নজরদারি দিলে হয়তো কিছুটা পরিবর্তন আসা সম্ভব? আচ্ছা, ধন্যবাদ। দেখুন, তারুণ্য শুরু হয় কিশোর বয়স থেকে। কিশোর বয়সের পর থেকে তারুণ্য শুরু হয়। তো এই বয়সটা সহজেই কোনো কিছুতে আকৃষ্ট হওয়ার প্রবণতা বেশি। তো যখন একটা কৌতূহলবশত ব্যাপারে যখন মানুষ আকৃষ্ট হয়ে যায়, বিশেষ করে এই বয়সে, তখন ফিরে আনাটা খুব কঠিন হয়ে পড়ে। আর তামাক এমন একটা ব্যাপার, তামাক বা সিগারেট, এটা আমরা প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়া, চলচ্চিত্র, সিনেমা থেকে, হিরোদের কাছ থেকে আমরা ইন্সপায়ার্ড হই। এবং আমি দেখেছি একটা গবেষণায় যে প্রায় 90%
চলচ্চিত্রগুলোতে বাংলার সিগারেট প্রদর্শন করা হয় হিরোদের কাছে। তো যেটা তরুণদের আকৃষ্ট হওয়ার অন্যতম একটা কারণ। আর যখন সেটা আসক্তির পর্যায়ে চলে যায় তখন ফিরে আসাটা একটু অস্বাভাবিক। তো আমি মনে করি আকৃষ্ট হওয়ার পরে আসক্তিতে রূপান্তরিত হওয়ার আগে তরুণদের আমাদের পরিবার এবং আমাদের যারা বয়োজ্যেষ্ঠরা আছি তাদেরকে সচেতনতার মাধ্যমে ফিরিয়ে আনতে হবে, তারা যেন ওই পথে না যেতে পারে। গেলে পরে আনাটা অস্বাভাবিক হয়ে যাবে। তারা যেন ওই পথে না যেতে পারে, ধূমপানে আসক্ত হতে না পারে। শুধু ধূমপান না, ধূমপান থেকে, তামাক থেকে একটা পর্যায়ে গাঁজা, ইয়াবা, ফ্যান্সিডিল, একটা পর্যায়ে ড্রাগস এবং ড্রিঙ্কস করে থাকে। এই সব মাদকের গেটওয়ে কিন্তু ধূমপান, সিগারেট। তো একটা পর্যায়ে তারা আর ফিরে আসতে পারে না। তো কাজেই ওই পর্যন্ত তাদেরকে যেতে দেওয়া যাবে না। আমাদের বয়োজ্যেষ্ঠরা পারিবারিক দায়িত্বের একটা অন্তর্ভুক্ত রাখতে হবে এটা ব্যাপারটা। পরিবারের যে বাবা মা এবং সিনিয়র ভাইরা আছে, স্কুল কলেজের শিক্ষকরা আছেন, সচেতন করতে হবে যেন ওই পথে যাওয়া যাবে না, গেলে পরে আনা যাবে না। এই বয়সটা আবেগটা কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে পড়বে। আমি মনে করি স্কুল কলেজে অন্তর্ভুক্ত করা উচিত পাঠ্য বইগুলোতে যে তামাকের ব্যবহারের কুফল সম্পর্কে। প্রাণঘাতী রোগ হচ্ছে, প্রতি বছর মারা যাচ্ছে, এটাও সত্য। এবং এই তামাকের কারণে যে মানুষ ভুক্তভোগী এটাও সত্য। জানার পরও মানুষ তামাক গ্রহণ করে এটাও সত্য। শিক্ষিত সমাজ তামাক ছাড়তে পারছে না কেন? তারা তো সবকিছু জানে। যে ডক্টর আপনাকে বলছে আপনি সিগারেট খাবেন না, আপনি স্ট্রোকের ঝুঁকিতে আছেন, সেই ডক্টর সিগারেট খাচ্ছে, কেন সে ছাড়তে পারছে না? সে তরুণ বয়স থেকে আকৃষ্ট হয়ে গিয়েছে, আসক্ত হয়ে গিয়েছে, সে তার বউ ছেড়ে দিবে, তামাক ছাড়তে পারছে না। তো কাজেই এই বয়সটা এমন একটা বয়স, ঝুঁকিপূর্ণ একটা বয়স। তো এই বয়সে এরকম একটা গর্হিত কাজে যুক্ত হওয়ার আগেই আমাদের উচিত যারা সিনিয়র সিটিজেন, শিক্ষক সমাজ, তাদেরকে স্কুলে গিয়ে, কলেজে গিয়ে পারিবারিকভাবে তাদেরকে সচেতন করা যে এই পথে যাওয়া যাবে না, গেলে পরে আর ফিরে আনা সম্ভব হবে না। চমৎকার, আপনারা তিনজনই চমৎকার বলেন, তিনজনই চমৎকার করে নিজেদের অবস্থানগুলো স্পষ্ট করবার চেষ্টা করছিলেন। আপনার সাথে ফিরবো আলাপচারিতা, আর একটা বিরতির সময় আমাদের হয়েছে। দর্শক, সকালে বাংলাদেশ দেখছেন, ছোট্ট আরেকটা বিরতির পর আবারও ফিরছি আমাদের আয়োজনের সঙ্গে থাকুন। স্বাগত আরেকবার, সকালের বাংলাদেশ দেখছেন, জুলহা জুবাইর সাথে আছেন, আমি জান্নাতুল কলিও আছি সাথে, আমাদের সঙ্গে অতিথিরাও আছেন, কথা বলছিলাম আমরা তাদের সঙ্গে। আরও একবার নুসরাতের কাছে যেতে চাই। নুসরাত, সমাধানের অনেকগুলো মাধ্যমের মধ্যে সবচেয়ে বড় মাধ্যম যেটা আসলে আপনারা দেখছেন এতক্ষণ আলোচনার পরে যেটা বোধ করলাম তা হচ্ছে সচেতনতা। এর বাইরে আর কোনো আসলে সঠিক সমাধান যতগুলোই থাকে না কেন, তা এটা হচ্ছে সবচেয়ে বড় একটা মাধ্যম। সেক্ষেত্রে সচেতনতার পরিধিটা আরও কিভাবে বাড়ানো যায় সে ব্যাপারে আপনারা কি চিন্তা করছেন? সচেতনতার পরিধি বাড়াতে গেলে আমাদের প্রাইমারি লেভেল, যেটা আমার ভাইয়া বললো, যে পরিবার একদম আমাদের রুট, এটা হচ্ছে আমাদের সমাজের একদম রুট। তো পরিবারের মতো হয়তোবা তাদের মতো স্টেপ নিবে। কোনো পরিবারই চায় না যে তার সন্তান বা তার আগামীর ভবিষ্যৎ যে আছে সে বিপদে চলে যায়, সে বিগড়ে যায়, এটা কোনো পরিবারই চায় না। তবে জিনিসটা যেটা হয় যে যখন তারা এই যে কিশোর বয়স থেকে এই মানে তারা এটা ভাবতে শুরু করে যে এটা তো দারুণ একটা জিনিস, এটার মধ্যে যাওয়া যায়, এই যে কৌতূহল জিনিসটা তাদের মধ্যে চলে আসে, এই জিনিসটা তখন দেখা যায় যে তারা ফ্যামিলিকেও শেয়ার করে না, শেয়ার করে কাকে? কাছের বন্ধু বান্ধব বা কাছের কেউ একজন আছে যার সাথে এটা শেয়ার করলে ভালো লাগবে। তবে কি এখন পরিবারের যেটা করা উচিত, আমি যদি ভাইয়ের কথাটা আরেকটু টানি, যে পরিবার যেটা করা উচিত যে ওরা যেই পজিশনটাতে গেলে এই জিনিসটার মধ্যে চলে যায়, ও পজিশনটা ক্রিয়েট না করা, সিচুয়েশনটা ক্রিয়েট না করা, একটা ডিপ্রেশন বা এরকম কোনো সিচুয়েশনে না ফেলা যে সে প্রেশার ক্রিয়েট করতেছে, তার ভালো লাগতেছে না, সন্তানের মানসিক স্বাস্থ্যের দিকে নজরটা একটু বেশি দেওয়া। চমৎকার, মানসিক স্বাস্থ্যের বিষয়টি আসলো। আমরা একটু আরিফের কাছে যেতে চাই, সংক্ষেপে একটু শুনতে চাই, আর কি বুলেট পয়েন্টে কি বলা যায়, কি করা যেতে পারে? যেটা বলছিলেন উনি যে সচেতনতা, দেখুন 13 থেকে 15 বছর বয়সী কিশোর বাংলাদেশে প্রায় 9% ধূমপায়ী। তারা সচেতনতার কি বোঝে? তাদেরকে কিভাবে আপনি সচেতন করবেন? তো তারা কি বোঝে সিগারেট হাতে নিচ্ছে? তো আমি মনে করি শুধু সচেতনতা সম্ভব না, সিগারেট এবং একটা সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে। এটাকে সামাজিক আন্দোলন এবং এই তামাক কোম্পানিগুলোকে অতিরিক্ত কর আরোপের মাধ্যমে এবং
অতিরিক্ত করারোপ করলে মূল্য বেড়ে যাবে, ধূমপায়ীরা বাধ্য হয়ে সেই বাড়তি মূল্যে কিনবেন। না, করারোপ সমাধান কিনা আমি জানি না। একটা শিশু 30 থেকে 40 টাকা দিয়ে একটা সিগারেট খেতে পারবে না, যেটা সে এখন 6 টাকা দিয়ে পাচ্ছে। আর নেশা আসক্ত যারা, তারাও কিন্তু নিজেদের মতো করে জোগাড় করে নেয় টাকাটি। টাকা কখনো মুখ্য এখানে দাঁড়াবে বলে মনে হয় না, কারণ ইতিহাস বলে। একটু কমিয়ে আনা সম্ভব। একটু স্যারের কাছে যাই আমরা। স্যার একদম শেষ পর্যায়ে আছি, একটু বলবেন সামগ্রিক। আরিফ যেটি বলছিল আর কি, যে এটা ট্যাক্স এবং প্রাইস বাড়ানো উচিত, এটি সারা পৃথিবীতেই গ্রহণযোগ্য একটা পন্থা। যে যদি দাম বাড়ানো হয় তাহলে তুলনামূলকভাবে সেখান থেকে মানুষকে দূরে রাখা সম্ভব। যদি সিগারেটের দাম 6 টাকা আর 40 টাকা যদি এরকম পার্থক্য হয় আর কি, তাহলে কিছু মানুষ ওখান থেকে বিরত থাকতে বাধ্য হবে। এবং কাছাকাছি দেশ আপনি দেখেন, শ্রীলঙ্কাতে তামাকের যে দাম আমাদের চেয়ে কয়েক গুণ বেশি। আমি নরওয়েতে প্রায় বন্ধ। নরওয়ে আমি পড়াশোনা করেছি, নরওয়ে একটা সিগারেট আপনি কিনতে পারবেন না, আপনার প্যাকেট ধরে কিনতে হবে আর কি, এবং সেটা অনেক এক্সপেন্সিভ আর কি। তো বাংলাদেশে যেটি ঘটেছে, যে আমি সাম্প্রতিক একটা গবেষণায় দেখলাম, উন্নয়ন সমন্বয় এটা প্রকাশ করেছে, যে গত 3 বছরে আপনি প্রোটিনের দাম বেড়েছে 37%, আর ওয়ারাস সেখানে তামাকের দাম বেড়েছে মাত্র 7%। তো আপনি কি বুঝাচ্ছেন এই কথাটার মাধ্যমে, কি সিগন্যাল দিচ্ছেন আর কি? ওয়ার্ল্ড কমিউনিটি কিন্তু উই হ্যাভ এ স্ট্রং ফ্রেমওয়ার্ক, ইভেন গভর্নমেন্টেরও এই ধরনের আছে আর কি। 1988 সন থেকে আর কি 31শে মেকে WHO নো টোবাকো ডে ঘোষণা করেছে। আন্তর্জাতিক কমিটমেন্ট বা এরকম ফ্রেমওয়ার্ক যথেষ্ট রয়েছে আর কি। বাংলাদেশেও এরকম তৎপরতা ছিল। আপনি 2016 সনে তৎকালীন যে প্রধানমন্ত্রী তিনি ঘোষণা করেছেন যে 2040 সনের মধ্যে আমরা তামাককে নির্মূল করব। আমি জানি না যে এখন আমরা সেই ঘোষণার কোন জায়গায় রয়েছে আর কি, সেটি ধীরে ধীরে স্পাইরালে আগানো হচ্ছে কিনা আর কি। তো যেটি হচ্ছে যে আমাদেরকে সামগ্রিকভাবে আসলে পদক্ষেপ নিতে হবে, এবং সবাই যদি এটার মধ্যে অনবোর্ড হই, পরিবার, তারপর শিক্ষা প্রতিষ্ঠান, আমি সরকার, তারপর স্থানীয় সরকার, ইভেন ধরেন যে আমার শিক্ষার্থীরা, তারা প্রত্যেকে, আপনারা মিডিয়ার ভাইরা বোনেরা, যদি আপনারা যার যার জায়গা থেকে তামাকের ক্ষতিকর দিকগুলো তুলে ধরেন, এবং তরুণ প্রজন্মকে যদি আমরা আঙ্গুল দিয়ে দেখাই যে তোমরা যদি এই করো তাহলে কিন্তু এই হয়। আজকে ফ্যানাটিক পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো সে তামাক নিচ্ছে, কিন্তু এটার যে কনসিকুয়েন্স, তাকে লাইফ লং এটা ক্যারি করতে হচ্ছে, এবং বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হওয়ার একটা যে পসিবিলিটি রয়েছে, সেটা তাদেরকে জানানো। স্যার অসংখ্য ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ আরিফ আহমেদ, আপনাকে ধন্যবাদ দুশর জাহাদ, আপনাদেরকে অনেক ধন্যবাদ এই সুন্দর বিষয়ে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। দর্শক, আলাপের পর আলাপ হতেই পারে, সিদ্ধান্ত আপনার নিতে হবে কখন আপনি না বলতে পারবেন, এবং এই একটি না বলা আপনার জীবনের অনেকগুলো হ্যাঁ বলবার রাস্তা খুলে দিবে। একটু ভাবুন, ভাবলে মাথা খোলে। একই সাথে খেয়াল রাখতে হবে পরিবারের ছোটরা কেমন আছে, কোথায় যাচ্ছে, কি করছে, কারণ এই প্রজন্মই কিন্তু আগামীর ভবিষ্যৎ, আপনার আমার পরিবারের অংশ। তাই ভালো থাকুন এবং ভালো রাখতে সাহায্য করুন সবাইকে। শুভ সকাল। আর একবার বিদায় নিচ্ছি সকালের বাংলাদেশ থেকে।